স্বাগত হালাবলের পর্দায় চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজরে শিরোনাম। ট্রেন থেকে শিশুর রক্ত মাখা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা রাজধানী নাকেচলাস্থিত মডার্ন ক্লাব এলাকায়। পাহাড়ে নিয়ে কাজ ও খাদ্য বন্ধক, রেশন কার্ড, এডিসি এলাকা ভয়াবহ পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী। ধারালো অস্ত্র হাতে পুলিশ, টিএসআর মোবাইল আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, মেলাঘর কাণ্ডে গ্রেপ্তার পৌরসভার ভাইস চেয়ারম্যান শোভাঙ্ক সরকার ও কালীপদ বর্মন। অপর দুই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসী। পানীয় জলের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলালেন ক্ষুব্ধ প্রমিলা বাহিনী, চাঞ্চল্যকর ঘটনা বক্সনগর কেন্দ্রের আড়ালিয়া পঞ্চায়েতে। এখন বিস্তারিত। পানীয় জলের দাবিতে পঞ্চায়েতে তালা, ক্ষুব্ধ প্রমিলা বাহিনী, চাঞ্চল্যকর ক্ষোভের ঘটনা বক্সনগর বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জল সংকটে ভুগছেন বক্সনগর বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের লোকজন। দুর্ভাগ্যের বিষয়, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতভাগ্য গ্রামবাসীরা জলের দাবিতে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের বারবার জানিয়েও সেই সমস্যার সমাধান আজ পর্যন্ত হয়নি। অবশেষে পঞ্চায়েতে তালা ঝুলাতে বাধ্য হলেন স্থানীয় প্রমিলা বাহিনী। জলের সমস্যা, আগে এক বছর আমরা জল পাই না, বহুত কষ্টে আমরা আছি। কোন জায়গা এটা? আড়ালিয়া। কত দূরে তিনি আইনা খাওয়ানো লাগে। কতদিন যাবত নাই? এক বছর। এখন কিভাবে জল খেতেছেন আপনারা? অনেক দূরে তো আনি, মানুষের বাড়িতে তো আনি, বকা খাইয়া খাইয়া হেরাও দিতে চায় না, বহুত কষ্ট হইতে আছে। হেরা বকা খাইয়া জল আনি। পঞ্চায়েতের জানাইছেন নি আপনারা আমরা জল নাই? জানাইছি, পঞ্চায়েতের মেশিন নষ্ট। এখন আমরা সবাই মিলে আমরা পঞ্চায়েত তালা দিছি। পরে বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে তালা মুক্ত করা হয় আড়ালিয়া পঞ্চায়েতের কার্যালয়। ব্যুরো রিপোর্ট, হালাবল। আগরতলা রেল স্টেশন সংলগ্ন বাধারঘাট স্কুলে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টদের ব্যবহৃত মাস্ক, গ্লাভস সহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী। তীব্র প্রতিক্রিয়া স্থানীয়দের মধ্যে, চরম ক্ষোভ দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। থেকে যে 5 জন করে যে একজন লোক যে টেস্ট করছে, টেস্ট করার পরে যারা যে ডাক্তার বা নার্স এরা যে হাতে যে গ্লাভস লাগাইছে বা পায়ে গ্লাভস লাগাইছে, এটি তো কোনো ঠিক না। এটি স্কুলের মাঠে, স্কুলের রুমে 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 এটি ফেলাই দিয়ে গেছে। এটি কোনো ঠিক হয়েছে? লাইটার পাখা পুরা জ্বলছে, 24 ঘন্টা জ্বলছে লাইটার পাখা, এটা কোনো ঠিক হয়েছে? পুরা মাঠে গ্লাভস, হাতের গ্লাভস, পায়ের গ্লাভস, তারপর মুখের মাথার কেনা সব ফালাই দিয়ে গেছে। এটাকে ঠিক হয়েছে নি? ওরা কোনো কিছু পরিষ্কার করছে না, করছে না। প্রতি 5 জনে একজন করে সেটা টেস্ট করাইছে। হ্যাঁ, কিন্তু এখন সব কিছু মেডিকেল লাইনও বা কি, মানুষের সেফটি কই আছে, এটা তো আমরা নিজেরা বুঝতে পারতেছি। পুরো মাঠের মধ্যে ছড়ানো ছিটানো। এটা বাধারঘাট এইচএস। ব্যুরো রিপোর্ট, হালাবল। নলছড় বিধানসভার বটদোয়াল পঞ্চায়েতে দুর্নীতি ও লুটপাট চালাচ্ছেন মহিলা প্রধান রীতা দাসের স্বামী সঞ্জয় দাস। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বিধায়ক সুভাষ দাসের ঘনিষ্ঠ বলে মুখ খুলছেন না কেউ। সোনামুড়া মহকুমার নলছড় কেন্দ্রের অন্তর্গত বটদোয়াল গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান রীতা দাস, কিন্তু সম্পূর্ণ অনৈতিকভাবে পঞ্চায়েতের কাজকর্মে ছড়ি ঘোরাচ্ছেন মহিলা প্রধানের স্বামী সঞ্জয় দাস। বিধায়ক সুভাষ দাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিজের স্ত্রীকে বাড়ির গৃহস্থলী কাজে যুক্ত রেখে দিয়েছেন স্বামী সঞ্জয় দাস। এমনকি মহিলা প্রধানের সকল কাজকর্ম দেখছেন বলে অভিযোগ স্বামী সঞ্জয় দাসের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিধায়কের ঘনিষ্ঠ এবং প্রধানের স্বামী এই অলিখিত মশুরি পাট্টার জুড়ে ব্যাপক লুটপাট চালাতে সক্ষম হচ্ছেন শাসক দলের ওই কর্মী। সঞ্জয় দাসের এই দখলদারি দুর্বৃত্তপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। বিধায়ক সুভাষ দাসের সাগরেদ বলে মুখ খুলছেন না কেউ। ব্যুরো রিপোর্ট, হালাবল।
পাঁচ দফা দাবিকে সামনে রেখে সারা ভারত পরিযায়ী শ্রমিক বাঁচাও দিবস পালন করল বামপন্থী সংগঠন এসইউসিআই। মঙ্গলবার দলের রাজ্যিক অফিসে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনটি। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রেরণ করে এসইউসিআই। বিক্ষোভ 24শে মার্চ অকস্মাৎ লকডাউন ঘোষণা করার ফলে কোটি কোটি পরিযায়ী শ্রমিক, ছাত্র, চিকিৎসার জন্য যাওয়া বিভিন্ন কাজে সারা ভারতবর্ষে আটকে যায় এবং এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরানো, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে বিরোধ দেখাতে তারা একে অপরের উপর দোষারোপ করতে থাকে। এতে আপনারা জানেন, একদিকে করোনার আক্রমণ, অন্যদিকে ক্ষুধা, তৃষ্ণা, বাড়িঘরে লোকজনদের চিন্তা, শ্রমিকরা পায়ে হেঁটে হাজার কিলোমিটার পথ অতিক্রম করার চেষ্টা করছে, গর্ভবতী মহিলাকে নিয়ে হাঁটছে, এরকমভাবে সাইকেলে রওনা হচ্ছে। রাস্তা রাস্তা প্রচুর পরিযায়ী শ্রমিক মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, রেল চাপা দিচ্ছে, গাড়ি চাপা দিচ্ছে। এই যে মর্মান্তিক ঘটনাগুলি পরিযায়ী শ্রমিকদের প্রতি, মৃত্যু হলে পরে সরকার গিয়ে 5 লাখ টাকা ঘোষণা করে, কিন্তু জীবন্ত থাকাকালীন তাকে 5,000 টাকা দিতে রাজি হয়। এই যে মৃত্যু মিছিল চলছে, তাতে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট কেন্দ্রীয় কমিটি আজকে 19শে মে সারা ভারত পরিযায়ী শ্রমিক বাঁচাও দিবস হিসাবে পালন করছে। ব্যুরো রিপোর্ট, হলা বল। স্বাধীন ভিয়েতনামের রূপকার হো চি মিনের 131তম জন্মদিন উদযাপন করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। অনুষ্ঠানে অংশ নিয়ে 20 শতাব্দীর এই বিপ্লবী ও ভিয়েতনামবাসীকে শ্রদ্ধা জানালেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর। এই সাম্রাজ্যবাদকে পরাস্ত করে ভিয়েতনাম মুক্ত হয়েছিল, ইন্দো চায়না মুক্ত হয়েছিল, সেই মার্কিন সাম্রাজ্যবাদ আজকেও পৃথিবীর 1 নম্বরের শত্রু মুক্তিকামী জনগণের। তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে এবং এই মার্কিন সাম্রাজ্যবাদকে আমাদের দেশের মাটিতে তার শিকড় গাড়বার জন্যে বর্তমান যে বিজেপি নেতৃত্বাধীন, মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার, ওরা দারুণভাবেই পথ খুলে দিচ্ছে। বিদেশ নীতি পাল্টে মার্কিন মুখী নীতি গ্রহণ করেছে, জোট নিরপেক্ষতার নীতি বাতিল করে দিয়েছে। সুতরাং আজকে অর্থনৈতিক মুক্তির জন্য, করোনা আগ্রাসনের থেকে মানুষকে বাঁচাবার জন্যে শ্রমজীবী মানুষ যেভাবে নানা কায়দাতে শাসক শ্রেণীগুলোর হাতে আক্রান্ত হচ্ছে, তার থেকে বাঁচবার জন্য এবং দীর্ঘমেয়াদী সমাজতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইকে সফল করবার জন্যে হো চি মিন, যার নাম অত্যন্ত জনপ্রিয়, সেটা হচ্ছে চাচা হো, এই নামেই পরিচিত ছিলেন। ভিয়েতনামের লড়াই, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম, আমরা যখন ছাত্র আন্দোলন করি, সেটাই ছিল আমাদের অন্যতম প্রধান স্লোগান। তো সেই দিক থেকে আজকের দিনে হো চি মিনকে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইতে যে সাফল্য, ভিয়েতনামের সমাজতন্ত্র নির্মাণের ক্ষেত্রে যে সাফল্য, সেই সাফল্যকে স্মরণ করে। ব্যুরো রিপোর্ট, হলা বল। ধারালো অস্ত্র হাতে কর্মরত পুলিশ ও টিএসআর জওয়ানের মোবাইল ও আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় পুলিশের জালে মেলাঘর পুরসভার ভাইস চেয়ারম্যান সোপাঙ্গ সরকার ও তার সহযোগী কালীপদ বর্মন, অপর 2 জনকে খুঁজছে পুলিশ।
গভীর রাতে মেলাঘরের পাগলি মাসির মন্দিরের সামনে মদের আসর বসিয়েছিলেন মেলাঘর পুরসভার ভাইস চেয়ারম্যান শোভাঙ্কর সরকার ও তার সহযোগী কালীপদ বর্মন, উত্তম চক্রবর্তী ও গণেশ দাস। নৈশকালীন টহলে বেরিয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন কর্তব্যরত পুলিশ সাব্বির আহমেদ মজুমদার। পরে শাসক দলের নেতাকে দেখে সেই স্থান ত্যাগ করে পুলিশ, কিন্তু বিজেপি নেতা শোভাঙ্কর সরকার পরবর্তীতে তার সহযোগীদের নিয়ে বাজার এলাকায় গিয়ে ধারালো অস্ত্র হাতে পুলিশের মোবাইল এবং এক টিএসআর জওয়ানে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে সাব্বির আহমেদ এফআইআর করেন অভিযুক্তদের বিরুদ্ধে। অবশেষে গ্রেপ্তার করা হয় শোভাঙ্কর সরকার ও কালীপদ বর্মনকে। আপনারা 17 তারিখে একটা ঘটনা ঘটে রাত্রিবেলা আমাদের পুলিশের সাথে, অত্যন্ত মানে আনফরচুনেট ইনসিডেন্ট, এবং পুলিশের সাথে এখানে যারা 4 জন ছিলেন তারা অত্যন্ত বাজে ব্যবহার করেন, এবং বাজে ব্যবহার করেন, অ্যাসল্ট করেন পুলিশকে। তাই সেটা কেস রেজিস্টার হয়, সিরিয়াস কিছু সেকশন দেওয়া হয়েছে, তদন্ত চলছে, সিরিয়াস সেকশন আছে। ইভেন ওরা লকডাউন পর্যন্ত ওরা মানেননি, রাত্রি 12টার সময় লকডাউন ব্রেক করে ওরা করছিলেন। তাই আমরা সেকশন 188 তো ঢুকিয়েছি, 307 তো আছেই, 353 পুলিশের কাজে বাধা দেওয়া, এবং ওরা পুলিশকে রীতিমতো পুলিশের বিরুদ্ধে ওরা অ্যাসাল্ট করার চেষ্টা করেন। তো শেষ পর্যন্ত আমরা ঘটনার তদন্ত শুরু করেছি, এবং এখন পর্যন্ত 2জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এই কেসে, মেলাঘর ডিএস কেসে। এই 4 জন এফআইআর এগ্রি আছে, এবং আই এম শিওর যে বাকি 2জনকে আমরা অবশ্যই অ্যারেস্ট করব। যে দুজনকে অ্যারেস্ট করেছেন স্যার তাদের নামটা দিবেন? একজন হচ্ছে এফআইআর যিনি প্রাইম অ্যাকিউজড শোভাঙ্কর সরকার, তিনি ভাইস চেয়ারম্যান অফ মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল, আর আরেকজন হচ্ছে কালীপদ বর্মন। এদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। কিন্তু অপর 2 অভিযুক্ত উত্তম চক্রবর্তী ও গণেশ দাসের টিকিট নাগাল পায়নি মেলাঘর থানার পুলিশ। বর্তমানে তাদেরকে খুঁজছে পুলিশ। স্পর্শকাতর এই সংবাদটি হাল্লা বলে প্রচারিত হওয়ার পরে টনক নড়ে পুলিশের। পলাতক 2 অভিযুক্তকে অতি সত্বর গ্রেপ্তারের দাবি উঠেছে। এদিকে মঙ্গলবার অভিযুক্ত শোভাঙ্কর সরকার ও কালীপদ বর্মনকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক 2 জনকে 2 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। পুর নিগমের সাফাই কর্মীদের সুরক্ষার প্রশ্নে 7 দফা দাবির ভিত্তিতে মেয়রের নিকট ডেপুটেশন দিলেন ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়নের এক প্রতিনিধি দল। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্মীদের জন্য সুরক্ষার পিপিই সরবরাহ করা, 50 লক্ষ টাকা বীমা, মাসে 7,500 টাকা ভাতা প্রদান করা ইত্যাদি। পুর নিগমের মাননীয় মেয়রের কাছে আমাদের 5 সদস্য প্রতিনিধি দল সাফাই কর্মীদের সুরক্ষা এবং তাদের দৈনন্দিন জীবনের কিছু সমস্যা নিয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়। মাননীয় মেয়র আমাদের এই 7 দফা যে দাবি এগুলি দেখে উনি বলেছেন যে যেগুলি আগরতলা পুর নিগম দ্বারা সম্ভব সেগুলো উনি দেখবেন, যেগুলো রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন সেগুলি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেবেন। দাবিগুলি কি? সেই দিক থেকে আমরা প্রথমেই বলতে চাই, এই সময়ে কোভিড-19 যে পিরিয়ড চলছে, করোনা ভাইরাসের যে আক্রমণ গোটা বিশ্বে, তার সঙ্গে আমাদের দেশ এবং রাজ্যে, আমাদের শহরে, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সময়ে আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তারা এটা দারুণভাবে এই মানুষের এই বিপদ থেকে উদ্ধারের কাজে যেরকম নিয়োজিত আছেন, তার পাশাপাশি বিভিন্ন পরিষেবা যে সেক্টরগুলো আছে সেই পরিষেবা সেক্টরে যারা কাজ করছেন, তার মধ্যে আমাদের আগরতলা পুর নিগমের যে পরিষেবা, সেই পরিষেবার মধ্যে আমাদের সাফাই কর্মী কাজে যারা নিয়োজিত, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারা একদিনের জন্য অপশন নেয়নি। এই দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে, এই কোভিড-19 আক্রমণের মধ্যেও তারা জীবন বাজি রেখে তারা তাদের কর্তব্য পালন করছে। কাজ নেই, খাদ্য নেই, রেশন কার্ড বন্ধকে ইস্যুতে এডিসি এলাকায় ভয়াবহ পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী। রাজ্যের মন্ত্রীদের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাহাড়ের উপজাতিরা। ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মন্ত্রীদের প্রতি প্রত্যন্ত এলাকার ব্লকে প্রশাসনিক বৈঠক করার দাবি রাখলেন সিপিএম নেতা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এই প্রসঙ্গে বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী এডিসিতে প্রশাসক নিয়োগ, রেশন কার্ড বন্ধক, সরকারি প্যাকেজ বঞ্চনা ইত্যাদি ইস্যুতে মুখ খুললেন সাংবাদিকদের সামনে। এই সরকার বেকারদের যেমন কাজ দিতে পারছে না, তেমনি মন্ত্রিসভার কোটাও পূরণ করতে পারছে না বলে জানিয়েছেন তিনি। আমাদের কাছে বিভিন্ন মহল থেকে, এমনকি শাসক দলেরও কোন অংশ থেকে এই প্রস্তাব এসেছিল যে আপনারা দাবি করুন যে সংবিধানে একটা প্রভিশন আছে যে কোনো এরকম বিশেষ কারণ যদি নির্বাচন না হতে পারে নির্ধারিত সময়েতে এটা 1 বছর এক্সটেনশন করে চালানো যায়। আমরা বলছি না। আপনাদের কোনো চ্যানেলেই লাইভ দেখিয়েছেন, কোনো এই কেবল চ্যানেল, এটা সবকটা মহকুমাতে আছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যিনি মুখপাত্র বলছেন এটা কি করে সম্ভব। এখন তো রেশন কার্ডে গিয়ে এই বায়োমেট্রিকে না দিলেই হয় না। হ্যাঁ, ঠিক, এটাই প্যাথেটিক। সেখানে জিতেন চৌধুরী অভাবের কারণে কার্ড বন্ধক দিতে হয়েছে ডিলারের কাছে। সেই জিতেন চৌধুরীকেই প্রত্যেক মাসে গিয়ে ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ডিলারকে চাল দিয়ে আসতে হয়েছে। ফেরার পথে তিনি এক কপরটক চালও নিয়ে করতে পারেন না। এটা প্যাথেটিক। এই রাজ্যের মধ্যে কিছু লোক আমাদের এই লংথরা ভ্যালি, গন্ডাছড়া, ওই বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে এই বন্ধকি তুলতে হতো। আজকে সেখানে আর সেই যারা এগুলো কেনেন তারা যান না। এদের অবস্থা কি? রেগা হচ্ছে না। সরকার খুব ঘোষণা করলো, উপমুখ্যমন্ত্রী কোথায় গিয়ে জানি ছবি টবি তুলে প্রচার দিলেন, গ্রামে কোথায়। কাজে আমাদের অনুরোধ থাকবে, হ্যাঁ, এই সরকার বেকারদেরও কাজ দিতে পারে না, এমনকি মন্ত্রিসভার শূন্য পদও পূরণ করতে পারেন না, মন্ত্রী খুব কম। কর্ম হচ্ছে, আপনারা যদি একটু থাকেন তাহলে এগুলো একটু চাঙ্গা হবে। নতুবা কি হবে? সমস্ত এই রিপোর্টগুলো আসছে ভালো ভালো ভালো, কিন্তু গ্রাউন্ডে অবস্থা খুব শোচনীয়। আগামী দিন এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে। কিভাবে এটা মোকাবেলা করবে? রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রধানমন্ত্রী সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সর্বদলীয় মিটিং করেছে, রাজ্য সরকার ওগুলো করেছে, ত্রিপুরা সরকারও করেছে, ভালো। কেননা এই সময়তে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করা দরকার। কিন্তু তো এইভাবে এই প্যাকেজ ঘোষণা করতে গিয়েও মহাকাশ উন্মুক্ত করে দিচ্ছে, সমুদ্র উন্মুক্ত করে দিচ্ছে, খনি ছেড়ে দিচ্ছে, ব্যাংক তুলে দিচ্ছে। এটা তো দেশকে একেবারে দেউলিয়া করার এই কর্মসূচি, এটা করা যায় না। এবং ত্রিপুরা সরকারও সেই পথ ধরে আপনারা দেখেছেন, যেখানে গত 2 বছরে কোনো নিয়োগ নাই, নতুন পদ সৃষ্টি করার সুযোগ নাই। এখানে এই সরকার 3000 শিক্ষা দপ্তরের পদ অবলব্ধি করে দিল। 10,323 যাদের যেভাবেই হোক তাদেরকে সংবিধান সংশোধন করে পুনর্নিয়োগ করা হবে বলে এরা ক্ষমতা এসছে। এবং দুর্ভাগ্যের এই লকডাউন চলাকালীন সময়েতে তাদের মেয়াদ শেষ হয়ে গেল। এটা নিয়ে কোনো কথাই বলতে চেষ্টা করছে না। আর তারা একটু প্রতিবাদ করলেই এদেরকে পুলিশ লেলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হলা বল। প্রবল বেগে ধেয়ে আসছে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান। পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের নোয়াখালী, হাতিয়া দ্বীপ পর্যন্ত এলাকা জুড়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, তবে মোড় নিতে পারে যে কোনো দিকে। প্রবল বেগে ধেয়ে আসছে সুপার ঘূর্ণিঝড় আমফান।
এটি বুধবার খুব ভোর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময়ে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের নোয়াখালীর হাতিয়া দ্বীপ পর্যন্ত উপকূল জুড়েই আছড়ে পড়তে পারে। তবে এটির মূল চোখ দুই দেশের সুন্দরবনের উপর দিয়ে উঠতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এতে উভয় দেশই বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাবে। 5টি ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের মধ্যে সুপার ঘূর্ণিঝড় সর্বোচ্চ মাত্রার। এটি সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ। আমফান ঘন্টায় গড়ে 22 কিলোমিটার বেগে এগুচ্ছে উপকূলের দিকে। শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে এটি। প্রতিনিয়তই এর শক্তি বাড়ছে। তবে বাংলাদেশ উপকূলে আঘাত হানার সময় এর গতি কিছুটা কমে এক্সট্রিম সিভিয়ার সাইক্লোন বা অতীব ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপরেও ঘূর্ণিঝড়টি 2007 সালের সিডরের মতোই শক্তি নিয়ে আসছে। বিধ্বংসী রূপ ধারণা করে অতি প্রবল শক্তিশালী এই আমফান বুধবার ভোরের দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানাতে পারে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। সোমবার দুপুরের পর থেকেই বাংলাদেশের 14টি জেলা ও সকল সমুদ্র বন্দরগুলিকে হুঁশিয়ারি সংকেত ছড়িয়ে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হলা বল। শিক্ষামন্ত্রী উপস্থিতিতে রাজ্যে কর্মরত সাংবাদিকদের জন্য ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়নের কর্মকর্তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন রাজ্য বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সচিব তনয় দাস। তনয় দাসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আজকে এখানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নকে অ্যাসোসিয়েশনকে সারা রাজ্যের সাংবাদিকরা যেন, বহু সাংবাদিক রয়েছে আগরতলার বাইরেও বিভিন্ন সাব ডিভিশনে বহু সাংবাদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মাস্ক পৌঁছেনি বা স্যানিটাইজেশন পৌঁছেনি। আজকে ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে আমাদের তনয়বাবু, উনি নিজেও জিমন্যাস্টের সাথে যুক্ত, সুতরাং উনি আজকে এই ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে এই জিনিসগুলি আমার সামনে তুলে দিয়েছে। ওই মহকুমাতে যে ছেলেমেয়েরা রয়েছে সাংবাদিকতা করছে, তাদের কাছে যেন এই মাস্কগুলি পৌঁছে এবং স্যানিটাইজেশন পৌঁছে, এই জন্য ব্যবস্থা করার জন্য আমি ওনাকে ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে উদ্যোগটা গ্রহণ করলো তাদের কাছে যাতে পৌঁছে, এবং যে জিনিসগুলি ম্যাটেরিয়ালসগুলি দিয়েছে এবং খুব গুণগত সম্পন্ন, কোয়ালিটি মেনটেন করে দিয়েছে। মাস্কগুলি অত্যন্ত সুন্দর এবং ভালো কাপড় দিয়ে তৈরি এবং বৈজ্ঞানিক ভিত্তিকভাবে তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হলা বল। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে উদযাপিত হয় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের 41তম প্রতিষ্ঠা দিবস। রাজধানী মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হয় দিনটি। সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। সালে 19শে মে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে উদয়পুর শহরে সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তারপর আজ 40 বছর অতিক্রম করে আমরা 41 বছরে পদার্পণ করলাম। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ বা একমাত্র বলা যায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন ক্ষেত মজুরদের মধ্যে কাজ করছে। সেই পরিস্থিতিতে আমরা MJN রেগায় 250 দিনের কাজ বছরে, মজুরি অন্তত 600 টাকা মজুরি দেওয়ার জন্য আমরা লড়াই করছি। আর এই লকডাউন পরিস্থিতিতে দেশের 18 কোটি ক্ষেত মজুর পরিবারকে মাসে 7,500 টাকা করে 3 মাস কেন্দ্রীয় সরকার যাতে টাকা দিয়ে সাহায্য করে, না হলে অনাহার অর্ধাহার শুরু হয়েছে এবং দুর্ভিক্ষের পদধ্বনি এই লকডাউন পরিস্থিতিতে করোনার কারণে এই পরিস্থিতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হলা বল। রক্তমাখা শিশু মৃতদেহ উদ্ধার রাজধানী নাগেরজোলা স্থিত মডার্ন ক্লাব সংলগ্ন ট্রেন থেকে। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য।
সামাজিক অবক্ষয়ের আরও একটি ঘটনা প্রত্যক্ষ করলেন রাজধানীর নাগেরচোলাস্থিত মডার্ন ক্লাব এলাকার জনগণ। মঙ্গলবার সাত সকালে ওই এলাকার ড্রেনে একটি শিশুর রক্তমাখা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ। ঘটনায় হতবাক এলাকাবাসীদের প্রতিক্রিয়া হচ্ছে। আমরা তো সকাল 8টার পরে এখানে একটু আড্ডা দিই, জায়গা বাজার টাজার করি, এই জায়গা ইনক্রিমেন্ট টাইম এখানে এই ঘটনাটা নজর পড়লো আর কি, ড্রেনের মধ্যে নজর পড়লো যে এই একটা বাচ্চা। আমরা তো হতবাক হয়ে গেছি যে এরকম ঘটনা এই জীবনে প্রথম এখানে দেখলাম। আজকে 62 বছর 63 বছর চলে, এরকম তোর নোংরাজনক ধিক্কারজনক ঘটনা ঘটছে না কোনো সময়। মডার্ন ক্লাব এরিয়াতে, আমাদের এরিয়াতে এরকম কোনো সময় ঘটে নাই। কিন্তু এই নোংরাজনক নিন্দার ভাষা নাই, নিন্দা যে জানামো যার ভাষা নাই। এটা একদম সমাজ বিরোধী কাজ, এরা খুব বাজে কাজ হয়েছে। এই আমাদের এই এলাকার মধ্যে কোনোদিন এমন কাজ কোনোদিন হয়েছে না। এই প্রথম আমরা দেখলাম ট্রেনের মধ্যে একটা এমন জিনিস, দেখে সত্যি খারাপ লাগছে। এটা এমন করাটা ঠিক না সমাজের, এটা সমাজ বিরোধী কাজ। সমাজের সমস্ত জনসাধারণের কাছে কোনো যাতে এমন কাজ না করে। এদিকে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে সময় মতো পৌঁছায়নি পুলিশ। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। মঙ্গলবার আমরা বাঙালি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয় 19 মে উপলক্ষে ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে 1961 সনে শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে 1961 সনের 19 মে শিলচরে নিহত ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদান দিবস উদযাপন করল আমরা বাঙালি দল। দলের প্রদেশ কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলের সাধারণ সম্পাদক নিত্যগোপাল রুদ্রপাল সহ বিশিষ্টজনেরা। মহান ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সে আন্দোলনে রাজ্যেও 3 আন্দোলনকারী শহীদ হয়েছেন শিলচরে। 1961 19শে মে শিলচরে বাংলা ভাষা মর্যাদা রক্ষা করতে গিয়ে একটা আন্দোলন হয়েছিল। সেখানকার সংখ্যাগুরু অংশের মানুষ বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, এই ভাষাকে অসম সরকার, তৎকালীন অসম গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিহা, একটা সরকারি নির্দেশ জারি করে কি যে না, আসামের বুকে শিক্ষার মাধ্যম, সরকারি কাজের মাধ্যম হবে অসমীয়া ভাষা। অথচ সংবিধান স্বীকৃত ভাষা বাংলা, 8ম তফসিলের ভাষা বাংলা। সেখানে বাংলা ভাষা আগের থেকে সেখানে চলছিল। আর এই যে কাছাড় জেলা বা অসমের বিস্তীর্ণ অঞ্চল, বাংলার অঞ্চল, এই ভাষা লুপ্ত করে দেওয়া হবে, এটা তো বাঙালিরা কী করে মেনে নেবে? তো সেই জন্যে বাঙালিরা বলছিল যে না, আমাদের মাতৃভাষার অধিকার আমাদেরকে দিতে হবে। পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কাজে বাংলা ভাষা সেখানে থাকবে, এটা সংবিধান স্বীকৃত ভাষা। আমরা এই সরকারি নির্দেশ আমরা মানব না। আমরা বাংলা ভাষা চাই, কিন্তু গভর্নমেন্ট নাছরবান্দা, ওরা বাঙালি বিদ্বেষী। আপনারা জানেন যে অসমের বুকে স্বাধীনতার পর থেকে বঙ্গাল খেদা আন্দোলন ইত্যাদি বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। বাঙালি জাতিকে আসাম থেকে কোণঠাসা করে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছে। এটারই অঙ্গ ছিল বাংলা ভাষার সেখানে অবদমন। তার জন্যে অসমের মানুষ, বিশেষ করে কাছাড়ের মানুষ, বাঙালিরা সংঘবদ্ধ হয় যে না, আমরা আন্দোলন করব, প্রয়োজনে যা যতদূর যেতে হয় বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে আমরা তা করব। তো আগের থেকে প্রস্তুতি হিসেবে সেদিন 61 সালে 19শে মে কাছাড় শিলচর টাউনে সমস্ত শ্রেণীর মানুষ, ছাত্র, যুব, শ্রমিক, কর্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই সমবেত হতে শুরু করে সেই ভোর থেকে যে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করে সরকারকে আমাদের দাবি জানাবো যে বাংলা ভাষা, টিয়ার গ্যাসের সেল ইত্যাদি শুরু করে, লাঠিচার্জ শুরু করে মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে 11 জন যুবক যুবতী মারা গেল, লাশ পড়ে গেল, অনেকে আহত হলো। এর মধ্যে 11 জনের মধ্যে 3 জন আমাদের ত্রিপুরা, আমাদের আগরতলার একজন ফটিকরায়ের, এইভাবে খোয়াইয়ের একজন, এই 3 জন ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, হোলাবুল। শেষে আরো একবার শিরোনাম।
নাবালিকা শিশুর রক্ত মাখা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা রাজধানী নাকেচলাস্থিত মডার্ন ক্লাব এলাকায়। পাহাড়ে নিয়ে কাজ ও খাদ্য বন্ধক রেশন কার্ড, এডিসি এলাকা ভয়াবহ পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন সিপিআর নেতা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী। ধারালো অস্ত্র হাতে পুলিশ টিএসআর মোবাইল আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, মেলাঘর কাণ্ডে গ্রেপ্তার পৌরসভার ভাইস চেয়ারম্যান শোভাঙ্ক সরকার ও কালীপদ বর্মন। অপর দুই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি এলাকাবাসী। পানীয় জলের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলালেন ক্ষুব্ধ প্রমীলা বাহিনী, চাঞ্চল্যকর ঘটনা বক্সনগর কেন্দ্রের আড়ালিয়া পঞ্চায়েতে। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।